আচ্ছা, দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আমি একটা ডকুমেন্ট বানাইছি, ঠিক আছে? বেসিক্যালি আমার আগেরগুলো না উড়ে গেছে, মানে আমি ভুল করে রিমুভ করে দিয়েছি। অনেক আগের ঘটনা, মানে অনেক কিছু আমার উড়ে গেছিলো অ্যাকচুয়ালি ডেস্কটপ থেকে। আচ্ছা, আমি এইটার ওয়ার্ড ফাইলটা পাঠিয়ে দেবো, ঠিক আছে? তোরা দেখবি যে এইটাতে মিসিং আছে। হ্যালো, আসছিস? বলো। আমি বলছি তুই পড়তে আসছিস? ও পুরীতে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ঠিক আছে, রেকর্ডিংটা দেখে নিস। টাটা টাটা, ভালো করে কর। হুম। পুরীতে এসছি, আমি কিন্তু পড়তে এসেছি। আচ্ছা, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখ। হোয়াট আর দ্য প্রাইমারি অ্যাডভান্টেজেস অফ জাভা? বলে জাভা ওয়াজ ডিজাইন্ড উইথ সেভারাল স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজেস that they that have contributed to its long-standing popularity in software development. The most significant benefits, which stem indirectly from its core architecture, and include first of all platform independence. ঠিক আছে, আমরা জানি যে জাভার জন্য ওরকম এটা প্ল্যাটফর্ম লাগবে বা এই প্ল্যাটফর্ম লাগবে তার কোনো ব্যাপার নেই। সেকেন্ড কথা হচ্ছে জাভার মধ্যে অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারটা রয়েছে। থার্ড কথা হচ্ছে রোবাস্ট অ্যান্ড সিকিউর। Robust and secure মানে হচ্ছে Java manage runtime environment which includes automatic memory management, garbage collection বা strong type checking। এগুলো হয় যাতে হচ্ছে ছোটখাটো ভুল না থেকে যায় সিস্টেমে, ঠিক আছে? সিকিউর বলেই না, যারা হচ্ছে যারা সাইবার সিকিউরিটি জব করে তাদের জাভাটা ভালো করে জানতে হয়, মানে জাভার ওপরই তারা নেক্সট ইয়ারে কাজটা করে। যাতে দেখবি যদি জিজ্ঞেস করিস এরকম পরিচিত কেউ আছে যে সাইবার সিকিউরিটিতে রয়েছে, ডোমেনে রয়েছে, মানে আহ, খুব বড় হলে হবে না, বাট যেটা মোটামুটি যারা ধর 3-4 বছর 5 বছর এক্সপিরিয়েন্স বা 6 বছর এরকম যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা দেখবি জাভাতেই কাজ করে, ঠিক আছে? আচ্ছা, তারপর বলছে এক্সপ্লেন দ্য কনসেপ্টস অফ জাভা বাইট কোড অ্যান্ড জাভা ভার্চুয়াল মেশিন, এগুলো হয়ে গেছিল। তো এখানে রয়েছে, দেখে নিবি। যদি দেখিস এমন কোনো কোয়েশ্চেন আছে যেটা আমি আগে দিয়েছিলাম বাট এখানে নেই, তাহলে এটা এখানে অ্যাড করবি, ঠিক আছে? অভিষেক অন্তরা। হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। এরপরে রয়েছে জাভা ডেটা টাইপস। জাভা হ্যাজ টু ক্যাটাগরিজ অফ ডেটা টাইপস, একটা হচ্ছে প্রিমিটিভ আর একটা নন প্রিমিটিভ। প্রিমিটিভের মধ্যে আছে বাইট, শর্ট, ইন্টিজার, লং, ফ্লোট, ক্যারেক্টার, এগুলো। নন প্রিমিটিভ মানে স্ট্রিং, অ্যারে, ক্লাস, ইন্টারফেস। প্রিমিটিভ মানে প্রিমিটিভ মানে হচ্ছে যে ধরনের ডেটা টাইপ আমি ইউজ করতে পারবো, কিন্তু ওগুলো ইউজ করার জন্য আমাকে কোনো ধরনের ক্লাসকে বানাতে হবে না, সেইটাকে বলা হয় প্রিমিটিভ ডেটা টাইপ। ক্লিয়ার? মানে আমি এমন একটা কিছু ইউজ করছি যেখানে আমাকে কোনো ক্লাস বানাতে হচ্ছে না। যেমন দেখবি যখন আমি স্ট্রিং লিখতাম তখন দেখবি আমি বলতাম যে এসটা কিন্তু বড় হাতের হবে, কারণ ওটা একটা স্ট্রিং ক্লাসের একটা অবজেক্ট অ্যাকচুয়ালি। এবার দেখ স্ট্রিং, অ্যারেস, ক্লাসেস, ইন্টারফেস, এগুলো সব কিছুই হচ্ছে নন প্রিমিটিভ, ঠিক আছে? মানে এগুলোতে ক্লাস বানাতে হয় বা ক্লাসের এক্সিস্টেন্স, মানে কোনোটা ব্যাপার আছে, ক্লাস ঠিক না, মানে ওরকম একটা ব্যাপার রয়েছে যে একটা কিছু আছে সেটা রেফারে বানাচ্ছে, সেরকম ব্যাপারটা এখানে। এখানে এক্সাম্পল ধর রয়েছে, আমরা জানি ইন্টিজারের জন্য কি হয়, ডাবল মানে কি, ক্যারেক্টার মানে কি, বুলিয়ান মানে কি, ঠিক আছে? নতুন করে কিছু বলা নেই এটা। বলছে হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ ভেরিয়েবলস ইন জাভা। তো ইন জাভা a variable is a container that holds a value. There are three primary types of variable, each defined by its scope. একটা হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। ইনস্ট্যান্স ভেরিয়েবল মানে বলছে দে আর ডিক্লেয়ার্ড উইদিন আ ক্লাস বাট আউটসাইড এনি মেথড। মানে দেখবি আমরা যখন কোনো ক্লাস বানাতাম
তখন আমি এরকম হয়েছে, এখানে ফার্স্ট টাইম ভেরিয়েবলের নাম দিয়েছি, তারপরে আমি কিছু ফাংশন বানিয়েছি, যেই ভেরিয়েবলগুলো ক্লাসের মধ্যে আছে কিন্তু কোনো ফাংশনের মধ্যে নেই, সেইগুলো হচ্ছে ওই ক্লাসটার ইনস্ট্যান্স ভেরিয়েবল। ক্লিয়ার? এক্সাম্পলটা এখানে দেখ, এই যে আমার এখানে ধর ভেরিয়েবল এক্সাম্পল বলে একটা ক্লাস রয়েছে, এই ক্লাসের মধ্যে এইটা একটা ফাংশন, এই পাবলিক ভেরিয়েবল এক্সাম্পল এটা একটা ফাংশন, ঠিক আছে? আচ্ছা, আর এটা একটা ফাংশন, এটা একটা কনস্ট্রাক্টর অ্যাকচুয়ালি, মানে একটা কনস্ট্রাক্টর একটা ফাংশন আছে, কিন্তু এই যে দুটো ভেরিয়েবল বাইরে পড়ে আছে, এই দুটোর মধ্যে একটা দেখ, এই যে এই স্ট্রিং এর ভেরিয়েবলটা নর্মাল ভেরিয়েবল একটা, স্ট্রিং ইনস্ট্যান্স নর্মাল ভেরিয়েবল একটা, তো এটা হচ্ছে আমার ইনস্ট্যান্স ভেরিয়েবল। আর যদি দেখিস কোনো ভেরিয়েবলের ইয়েতে স্ট্যাটিক করে ডিক্লেয়ার করে দেওয়া আছে, সেটা স্ট্যাটিক ভেরিয়েবল, জানিস সেটা হলো already, ঠিক আছে? আর যেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করাই হচ্ছে কোনো ফাংশনের মধ্যে, সেইগুলোকে বলা হয় লোকাল ভেরিয়েবল। মানে যদি দেখিস কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করা হয়েছে কোনো মেথডের মধ্যে, তাহলে যে নেমটা এখানে ডিক্লেয়ার করা আছে মেথডের মধ্যে রয়েছে, এখানে স্ট্যাটাসটা লোকাল ভেরিয়েবল, ফাংশন আমরা ডিক্লেয়ার করে, ফাংশনের বাইরের লোক ওকে চেনে না, কিন্তু এই যে এখন যে স্ট্রিং ইনস্ট্যান্স নেম, এটা কিন্তু এখানকার সবাই চেনে ফাংশনের মধ্যে যারা আছে, এটা হচ্ছে তোর ইনস্ট্যান্স ভেরিয়েবল, একটা লোকাল ভেরিয়েবল, লোকাল পাবলিক চেনে, বাইরের পাবলিক চেনে না, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে এক্সপ্লেন দ্য পারপাস অফ ইচ অ্যাক্সেস স্পেসিফায়ার্স। আমরা জানি যে অ্যাক্সেস স্পেসিফায়ার কি কি হয়, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, আর হচ্ছে একটা যে ডিফল্ট, ঠিক আছে? পাবলিক মানে আমরা জানি পাবলিক যদি হয় তাহলে প্রত্যেকটা লোক যেখান থেকে ইচ্ছে ইউজ করতে পারে। প্রোটেক্টেড মানে হচ্ছে অনলি ওর সাব ক্লাসগুলোতে অ্যাক্সেসেবল, ঠিক আছে? ওই প্যাকেজের মধ্যে বা সাব ক্লাস ইন আদার প্যাকেজেস। আচ্ছা, আর প্রাইভেট মানে হচ্ছে ওই ক্লাসের মধ্যেই। আর ডিফল্ট মানে হচ্ছে বলছে যদি কোনো স্পেসিফায়ার ইউজ না করা হয়, দ্য মেম্বার ইজ অ্যাক্সেসেবল অনলি বাই ক্লাসেস ইন দ্য সেম প্যাকেজ। সেম প্যাকেজের মধ্যে ওই মেম্বারটা সবচেয়ে অ্যাক্সেসেবল হবে যদি তুই কোনো স্পেসিফায়ার না ইউজ করিস, মানে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড কিছু লিখিস নি, তাহলে ওই ভেরিয়েবলটাকে ওই ক্লাসের মধ্যে যে কোনো, ওই সরি, ওই প্যাকেজের মধ্যে যে কোনো জায়গায় ইউজ করা যাবে, মানে ওই কোডেল ফাইলটার মধ্যে, ঠিক আছে? আমার দূরদর্শন হয়ে গেছে, দূরদর্শন কালকে একবারে হয়ে গেছে, হ্যাঁ। একটা হচ্ছে তোর স্কুটার ঢিলা হয়ে গেছিলো, আগে ইনভেস্টটা করতাম আমি, ঠিক আছে? এরকম করে আমি এরকম খুলতে গেছি, টান লাগলো, হয়ে গেলো, ঠিক আছে? আরেকটা তোর হাফের মধ্যে ছিল, ওটাকে কি হয়েছে জানি না, ওটা আমি কি করেছিলাম আমি দেখি, না একটা তো তোর এইটা হোল পেনটা এখানে ভেঙে গেছে, আর ওটা ইনভেস্ট এই জায়গাটা ভেঙে, এটা তো নতুন, ব্যাকআপটা রাখিছিল, রেখেছিলাম বলে আমি যত্ন করে বসে আছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আছে অপারেটর ইন জাভা। অপারেটর মানে কোনগুলোকে বলে, সাইনগুলোকে, ঠিক আছে? অপারেন্ড মানে হচ্ছে ভেরিয়েবলগুলোকে বলে। তো এখানে অপারেটর ইন যাওয়ার মধ্যে কি কি অপারেটর আছে, অ্যারিথমেটিক, রিলেশনাল, লজিক্যাল, অ্যাসাইনমেন্ট, ইউনারি, টার্নারি, বিটওয়াইজ। আচ্ছা, অ্যারিথমেটিক মানে হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, রিলেশনাল মানে হচ্ছে লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু, লেস দ্যান ইকুয়াল টু, এগুলো। লজিক্যাল হচ্ছে তোর, না ডবল ইকুয়াল টুটা মধ্যে আসবে না, অ্যান্ড টা লজিক্যাল, ঠিক আছে? হ্যাঁ, ডাবল ইকুয়াল বলতে পারিস, ঠিক আছে? ডাবল ইকুয়ালটা অ্যাকচুয়ালি তোর রিলেশনের মধ্যেও দেয়, মানে সেম কিনা চেক করছে না ব্যাপারটা। আচ্ছা, অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে ওই প্লাস ইকুয়াল টু, মাইনাস ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে? এরকম এগুলো অ্যাসাইনমেন্ট অপারেটর। বিটওয়াইজ অপারেটর জানিস, সিঙ্গেল অ্যান্ড সিঙ্গেল অর,
টার্নারিটা জানিস? এক লাইনে ইফেক্ট লিখতে জানিস তো, এটা টার্নারি অপারেটর। অন্তরা, অভিষেক? হ্যাঁ স্যার জানি, কোয়েশ্চেন মার্ক দিয়ে। কোয়েশ্চেন? হ্যাঁ হ্যাঁ, কোয়েশ্চেন মার্ক দিয়ে, স্যার রাইট। টার্নারি। রাইট রাইট, কোয়েশ্চেন মার্ক দিয়ে। আরটা আছে ইউনারি অপারেটর। ঠিক আছে, ইউনারি অপারেটর মানে হচ্ছে তোর ওই ইউনারি মানে যেগুলো দেখবি সিঙ্গেল সিঙ্গেল অপারেটর রয়েছে। ঠিক আছে, সিঙ্গেল সিঙ্গেল অপারেটর মানে হচ্ছে এই যে A = -10, একটা সিঙ্গেল মাইনাস রয়েছে। বা হয়তো তোর আছে হচ্ছে তোর নট সাইনটা, মানে এক্সাম্পল যদি বলি, কোথায় আছে কেন, যে নট সাইন দেওয়া রয়েছে। মানে বুঝলাম না। ইনক্রিমেন্টটা, এগুলো ইউনারি অপারেটর। ডিক্রিমেন্ট, প্রি পোস্ট। নট মানে তো পাঁচ। নট মানে হচ্ছে তোর এক্সক্লেমেটরি সাইন। এইগুলো হচ্ছে আমার আসছে ইউনারির মধ্যে। আচ্ছা, অ্যারে কি জিনিস জানিস? ঠিক আছে, তো অ্যারে রয়েছে ওখানে জাভাতে। এবার আসছে ডেমনস্ট্রেট দ্য ডিফারেন্স বিটুইন অপারেটরস এন্ড কন্ট্রোল স্টেটমেন্টস। অপারেটর মানে হচ্ছে সাইনগুলো, আর কন্ট্রোল স্টেটমেন্ট মানে হচ্ছে ইফ এলস লুপ এগুলো। ঠিক আছে, আচ্ছা। হাউ টু ডিক্লেয়ার অ্যান্ড ইনিশিয়ালাইজ অ্যান অ্যারে ইন জাভা? তোর অলরেডি জানিস এভাবে ডিক্লেয়ার করতে হয়। আচ্ছা, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন এ ক্লাস, অবজেক্ট অ্যান্ড আ মেথড? বলছে ক্লাস ইজ লাইক ব্লু প্রিন্ট অফ আ হাউস। এইগুলো না একটু চেঞ্জ করবি তো, মানে আমি দেখবি ক্লাস অবজেক্ট দিয়ে দিয়েছিলাম, কাকে বলে, ওইগুলো এখানে লিখবি। ঠিক আছে, ক্লাস ইজ লাইক আ ব্লু প্রিন্ট ফর আ হাউস, এখানে ঠিকই আছে, আমি বলছি ওগুলো লিখবি। হ্যাঁ, ক্লাস ইজ দ্য ব্লু প্রিন্ট অফ আর অবজেক্ট, ইট ডাজন্ট টেক এনি স্পেস ইন দ্য মেমোরি, এরকম লিখেছিলাম লিখবি, এরকম লিখবি এটা। আর এখানে কি বলছে, ক্লাস ইজ লাইক আ ব্লু প্রিন্ট অফ আ হাউস, ইট ডিফাইন্স অল প্রপার্টিজ, example number of bedrooms, color of the walls, and potential actions, example হচ্ছে open a door, turn on a right, but it is not a house itself। ঠিক আছে, অবজেক্ট রয়েছে, মেথড, মেথড মানে হচ্ছে বেসিক্যালি কোনো একটা ফাংশন, বেসিক্যালি ক্লাসের মধ্যে। বলছে explain the purpose of constructor, differentiate between different types। কনস্ট্রাক্টরের পারপাস আর ডিফারেন্ট টাইপস বলতে হবে। ঠিক আছে, তাহলে কি বলছে, কনস্ট্রাক্টর অলরেডি জানিস। A constructor is a special method used to initialize a newly created object. Its primary purpose is to set the initial state of an object by assigning values to its instance variables. A constructor has the same name as its class and does not have a return type. Java provides different ways to initialize an object। এগুলো রয়েছে। আচ্ছা, সেই রেসপেক্টে হচ্ছে কনস্ট্রাক্টর কি কি ধরনের হয়, একটা এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা। হোয়াট ইজ কনস্ট্রাক্টর অ্যান্ড মেথড ওভারলোডিং? কনস্ট্রাক্টর মানে জানিস কি ব্যাপার, আর মেথড ওভারলোডিং মানে হচ্ছে একটি ক্লাসের মধ্যে যদি অনেকগুলো মেথড হয়ে যায়। কি বলছে দেখ, যে ওভারলোডিং ইজ দ্য প্র্যাকটিস অফ ডিফাইনিং মাল্টিপল কনস্ট্রাক্টরস or multiple methods with the same name within the same class। আচ্ছা, কোয়েশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ কনস্ট্রাক্টর অ্যান্ড মেথড ওভারলোডিং। ঠিক আছে, মানে হোয়াট ইজ কনস্ট্রাক্টর ওভারলোডিং অ্যান্ড মেথড ওভারলোডিং, এরকম হয় ব্যাপারটা। ঠিক আছে, তো বলছি ওভারলোডিং ইজ দ্য প্র্যাকটিস অফ ডিফাইনিং মাল্টিপল কনস্ট্রাক্টরস or multiple methods with the same name within the same class। এটা ক্লিয়ার?
আমরা দেখেছিলাম যদি এরকম হয় একই নামের অনেকগুলো ফাংশন পরপর রয়েছে বা মেথড রয়েছে বা একই নামের অনেকগুলো কনস্ট্রাক্টর রয়েছে, তখন আমরা বলতাম যে ওটা কনস্ট্রাক্ট ওভারলোডিং। আর মেথড থাকলে আমরা বলতাম যে ওটা একটা মেথড ওভারলোডিং হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, বলছে হোয়াট ইজ দ্য রোল অফ ফাইনালিজ মেথড অ্যান্ড ইটস রিলেশনশিপ টু গার্বেজ কালেকশন। তো আচ্ছা, আমি কিভাবে পরপর বলবো নাকি তোরা একবার পিডিএফটা দেখবি দেন যেখানে ডাউট আমাকে জিজ্ঞাসা করবি কোনটা? আমি এটা এখন পাঠিয়ে দেবো, যেটা ডাউট হচ্ছে আমি জিজ্ঞাসা করবি সেভাবে চলবে নাকি আমি এইভাবে পরপর বুঝে বুঝে যাবো বল? একবার বুঝিয়ে দিন স্যার। আচ্ছা, বলছে explain the role of finalized method and its relationship to garbage collection. Is it sorry, is its execution guaranteed? কি বলছে, the finalized method is a special method from the object class that can be overridden in any class. ঠিক আছে? তাহলে ফাইনালাইজ মেথড হচ্ছে কোন একটা অবজেক্ট ক্লাসের স্পেশাল মেথড যেটা হচ্ছে অন্যান্য ক্লাসে ওভাররাইড করা যায়। Its intended purpose is to perform cleanup activities of an object just before it is destroyed by the Java garbage collector. মানে জাভার গার্বেজ কালেক্টর যখন কোনো একটা কিছুকে ডিস্ট্রয়, মানে কি বলতো, বেসিক্যালি ওটার কোনো ইউজ যখন নেই তখন ওটাকে মুছে দেয় মেমোরি থেকে। ঠিক আছে? যখন মুছে দেবে তখন হচ্ছে ওই ক্লিন আপটা করবে হচ্ছে আমাদের ফাইনালাইজ মেথডটা। The garbage collector is a background process that automatically reclaims memory occupied by objects that are no longer referenced by the program. এর মানে বলতে হবে? দেন কি বলছে, when the garbage collector determines an object is eligible for destruction, it may call the object's finalize method. মানে কি হচ্ছে, যখন দেখা যাচ্ছে যে কোনো একটা অবজেক্ট রয়েছে এবং তার কোনো ইউজেস নেই মেমোরিতে, তখন বলা হচ্ছে যে ওই অবজেক্টটা টিকিয়ে রাখার কোনো মানে হয় না, রাইট? সেই সময় এই এরা কি করে, এরা হচ্ছে ফাইনালাইজ মেথডটাকে কল করে। এতে কি হয়, এতে ক্লিন আপটা হয়ে যায়। ঠিক আছে? মানে ধর তোর তোর বাড়িতে ধর নতুন ডেস্কটপ এসছে, তুই বাক্সগুলো রেখে দিয়েছিলি, যদি ওয়ারেন্টির জন্য ক্লেম করতে হয় তার বাক্সটা লাগবে। এবার তার 1 বছর হয়ে গেছে, বাড়িতে মা বললে এগুলো কি লাগবে, তাহলে না হলে ফেলে দেবো, তুই বলি ফেলে দাও। এইবার একটা লোক এসেছে, যে লোকটা কি করলো, গাড়ি পিছু নিয়ে চলে গেল। ওই লোকটা হচ্ছে ফাইনালাইজ মেথড, যে বাক্সগুলো নিয়ে চলে গেল। আর যে বলছে যে এটা কি লাগবে, মা যে বললো, মা হচ্ছে গার্বেজ কালেক্টর। ঠিক আছে? কি বলছে, দ্য গার্বেজ কালেক্টর ইজ দ্য ব্যাকগ্রাউন্ড প্রসেস অটোমেটিক রিক্লেমস মেমোরি অকুপাইড বাই অবজেক্টস দ্যাট আর নো লঙ্গার রেফারেন্স বাই দ্য প্রোগ্রাম। মা ছিল বলেই তো তোর এই গার্বেজটা ছড়ে যাচ্ছে। আর মা হেল্প নিচ্ছে হচ্ছে বেসিক্যালি ওই লোকটা, যে লোকটা এসে গার্বেজটা নিয়ে গেল। ও কি তোর বাড়িতে আগে এসেছিল গার্বেজ নেওয়ার জন্য, তারপর মা হেল্প করেছে? তাহলে তো মাই তো তোর হেল্পটা করলো, মেন ব্যাপারটা তো মা। মানে গার্বেজ কালেক্টর দেখবে যে ওটা সরাতে হবে কিনা, যদি সরাতে হয় তাহলে ফাইনালাইজ কি কল করে সরিয়ে দেবে। তুই অ্যাকচুয়ালি রিয়েল লাইফের সাথে এক্সাম্পলটা ম্যাচ করতে না হলে বলছিস যে মাথা রাখছে সেটা না, বাট আমি অ্যাজ এক্সাম্পল ভাবছি স্টার্ট। ঠিক আছে? তো বলছে যে when the garbage collector determines an object is eligible for destruction, it may call the object's finalize method. However, the execution of finalize is not guaranteed. The Java specification makes no promises about when or even if the garbage collector will run.
An application might terminate before the garbage collector has a chance to run on a particular object because of its unpredictability. Finalize is not a reliable mechanism for releasing critical resources like file handles or database connections. মানে ও নিজের মতো করে কাজ করে, তারপরে ওটা কোনো ফিক্সড এরকম কিছু না যে করবি বা কিছু, তুই ওটার উপর রিলায়েবল, মানে ওটা বেশি রিলায়েবল না, মানে ওটার বেশি তো ওই ইয়ে হবে না, কি বলবো, ওটার উপর ডিপেন্ড করে আছে সত্যি, তো সেটা পসিবল না, ঠিক আছে। So modern Java practice strongly advise against being used for resource cleanup, preparing this method like a close method. Correct? Last slide, like ক্লোজ মানে হচ্ছে ক্লোজ মানে হচ্ছে এক্সিট, জানিস? this person ক্লোজ বা এক্সিট মানে প্রোগ্রামটা স্টপ হয়ে যায়। রিটার্ন, জানিস রিটার্ন জিরো, মানে প্রোগ্রামটা স্টপ করে দেয়। sir modern Java practice sort of modern Java আমি এর বিষয়ে modern Java করছি একটা কিছু উপরে মডার্ন জাভা মানে জাভা তো জাভাই, মডার্ন জাভা মানে এখনকার দিনে যারা করলে তাদেরকে বলা হয় এটা করতে না করলে। করতে না না, আচ্ছা, করতে না বললে বুঝতে না তাদের বলা হয় যে ওর উপর ডিপেন্ড থাকতে না, ওরা রিলায়েবল না, নিজেকে ক্লোজ বা এগুলোকে ইউজ করতে বলা হয়। ও কি বললে বুঝতে পারি না যে বিকজ অফ ইটস আনপ্রেডিক্টেবিলিটি ফাইনালি ইটস নট রিলায়েবল মেকানিজম, রিলেভেন্ট না, দ্যাটস এ মডার্ন জাভা প্রোগ্রামে বলা হয়, স্ট্রংলি অ্যাডভাইস করা হয় যে ক্লোজ এই ধরনের মেথডগুলোকে তুমি এক্সট্রা করে ইউজ করো। মডার্ন জাভা মানে নতুন জাভা আসছে না, জাভা জাভাই আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা একটা এক্সাম্পল আছে যেখানে হচ্ছে তোর অবজেক্ট অ্যাজ আ প্যারামিটার ইউজ করা হচ্ছে। ওইখানে কোয়েশ্চেন আছে, রাইট গিভ মি ওয়ান এক্সাম্পল ওয়্যার অবজেক্ট ইউজ অ্যাজ আ প্যারামিটার, এরকম থাকে তখন এক্সাম্পলটা হবে। মানে এখানে দেখ, যখন আমি কম্পেয়ার, এটা যখন মানে কি বলবো কল করছি, তখন আমি বি টু একটা অবজেক্ট, তো বি টুকে অ্যাজ আ প্যারামিটার পাঠাচ্ছি। একটা দেখ, ডাউ থাকলে বল, এই কোডটা দেখ, কোডে কোনো ডাউ থাকলে বল। ঠিক আছে, ডাউট নেই তো কোনো, তোদের আছে? স্যার একটা জিনিস ভুলে গেছি আচ্ছা, স্যার একটা জিনিস ভুলে গেছি বল। ওই ক্লাসটা লাস্ট ক্লাসটা দেওয়া যেতে পারে
চেঞ্জ করা কোনো ক্লাসটা ক্লাস না ক্লাস নাই ক্লাস মানে হচ্ছে ওই স্ট্রিং কনকাটেনেশন, মানে না হলে জুড়বে না দুটো। দ্য বিগার বক্স লেন বলতে এটাকে প্রিন্ট করতে হবে। হ্যাঁ মাঝে তো প্লাস দিয়ে এটাকে জোড়া হয়, ফটফট সিতে দেখবি কমা দেওয়া হয়। আচ্ছা, ডাজ জাভা ইউজ কল বাই ভ্যালু অর কল বাই রেফারেন্স? বলছে জাভা ইজ স্ট্রিক্টলি কল বাই ভ্যালু। This is a frequent point of conclusion, but the rule is absolute. What it means is that when you pass a variable to a method, a copy of the variable's name is sent to the method. So for primitive types, a copy of the actual value is passed. Any changes made to the parameter inside the method do not affect the original variable outside the method. তোরা কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স বুঝিস তো? নাহলে বল, সেটা আমি কাকে বোঝাচ্ছি, নাহলে এটা বুঝতে পারবি না। কল বাই ভ্যালু কল বাই রেফারেন্স বুঝিস তো? জাস্ট একবার শর্টে বুঝে মনে আছে কল বাই ভ্যালু মানে হচ্ছে আমি একটা ভেরিয়েবলকে পাঠাচ্ছি, হ্যাঁ যদি কল বাই ভ্যালু হয় তাহলে যে ফাংশনে পাঠালাম ওই ফাংশন যদি ওই ভেরিয়েবল নামে কোনো চেঞ্জেস করে, আমার এখানে কোনো চেঞ্জেস হবে না। আর কল বাই রেফারেন্স মানে হচ্ছে ও কোনো চেঞ্জেস করলে আমার এখানে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, জাভাতে বাই ডিফল্ট বলছে কল বাই ভ্যালুই হয়। এ বলছে ফর অবজেক্ট টাইপস দিস ইজ ওয়্যার দ্য কনফিউশন অ্যারাইজেস, দ্য ভ্যালু অফ অ্যান অবজেক্ট ইজ নট দ্য অবজেক্ট ইটসেলফ but a reference that points to the object. When you pass an object to a method, এখানে আমি পাঠিয়েছিলাম আমি এই অবজেক্টের মেথডের মধ্য দিয়ে, ঠিক আছে, which a copy of this reference is passed. Both the original reference and copied reference point to the same object in memory. Was a copy of the reference is passed. Both the original reference and the copied reference points to the same object in the memory. Therefore, while you cannot change the where the original reference points, you can use copied reference to modify the state of a single shared object. কপি রিসিভ রেফারেন্স করতে জেন মডিফাই করছে কপি মানে হচ্ছে এইটা, এখানে যে ভিডিও নামে আসছে এইটা কপি রেফারেন্স, মানে এই নামটা আমি চেঞ্জ করে অন্য কিছু দিতে পারি, তাই না? এটা তো মেইনটা, আর এখানে পাঠানো আমার প্রতি না, সেটা কপি। না, কিন্তু আমি যদি ওখানেও চেঞ্জ করি কম্পিউটার সিচুয়েশন মিলে ওকে চেঞ্জ করতে হবে কিন্তু এটা এটা কি সুবিধা হলো না, তুই ভুলভাল চেঞ্জ করলে আমার কোনো যায় আসবে না। কপি তোর কাছে যাবে, আমার তোর কাছে আসলটা তো নেই, আসলটা তো আমাকে যায়। আমি যদি চেঞ্জ করতে মিলে চেঞ্জ করতে কারণ আমাকে এই অপারেটর মেশিনে বুঝতে সব সময় যে মেন চেঞ্জ কথা কি মনে হয়, তোকে ধর বললাম আমি যে তোকে আমি একটা ধর শিট দিলাম, তোকে বললাম এখানে ক্যালকুলেট কর যোগফলটা বের কর আমাকে বল। তুই শিট ধরে ধর হয়তো এরকম মার্ক করেছিস, যোগ করেছিস, আমার যোগফলটা পাওয়া কথা, তুই কি মার্ক করছিস না, আমার ওখানে মার্ক করা দরকার আছে কোনো? তো প্রোগ্রামে তো প্রোগ্রামিং বলছি আমি, প্রোগ্রামে চেঞ্জ করতে না নট নেসেসারি, কোয়েশ্চেন ডিপেন্ড করে, ইয়েতে চেঞ্জ করি আমি যেমন ওখানে এটা কোয়েশ্চেন ডিপেন্ড করে। যদি কোয়েশ্চেন চেঞ্জ করতে হয় তাহলে সেইভাবে কোড লিখবো, ইউজুয়ালি চেঞ্জ করতে হয় না, মানে মেইন জিনিস আমাকে কোনো চেঞ্জেস করতে হয় না। যদি চেঞ্জ করতে তখন তো সেইভাবে তাহলে কোড লিখবো আমি। আচ্ছা, এবারে আসছে হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য স্ট্যাটিক কিওয়ার্ড when applied to variables and methods? স্ট্যাটিক কিওয়ার্ডের পারপাস কি? বলছে when a static keyword is applied to a variable or method, it associates that member with a class itself rather than with a specific instance of a class. A static variable is shared among all objects of that class. একটা স্ট্যাটিক ভেরিয়েবল যেটা আমরা জানি অ্যাকচুয়ালি সবার মধ্যে শেয়ার করা থাকে বলেই হচ্ছে যেই যে কোনো জায়গায় কল করতে পারে। There is only one copy of variable in memory, no matter how much instances are created. একটাই হয় মেমোরিতে।
মানে প্রত্যেকটা ইনস্টেন্স আলাদা আলাদা হবে না। আচ্ছা, আর স্ট্যাটিক মেথড মানে বলছে স্ট্যাটিক মেথড also belongs to the class and not an object. The primary implication is that static method can be accessed directly using the class name without needing to create an instance of the class first. They often used for utility functions or to maintain state that is common to all objects of a class. এই হচ্ছে static। স্যার এটা জানি আমরা এটা অলরেডি, হ্যাঁ ডাউট আছে কোনো এখানে? স্যার যেটা ছিল ক্লাস ভেরিয়েবলটাকে স্ট্যাটিক ভেরিয়েবল বলা হচ্ছে। কোন কোন ভেরিয়েবলটাকে? ক্লাস ভেরিয়েবল স্ট্যাটিক ভেরিয়েবলকে ক্লাস ভেরিয়েবল বলা হচ্ছে। স্ট্যাটিক ভেরিয়েবলটা ক্লাস ভেরিয়েবল ওখানে ক্লাস স্ট্যাটিক হ্যাঁ ভেরিয়েবল হ্যাঁ 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 হ্যাঁ। স্ট্যাটিক ভেরিয়েবলটা ক্লাস ভেরিয়েবল। ধর আমি যে ক্লাস ভেরিয়েবলটা লিখছি ওটা আলটিমেটলি স্ট্যাটিক কি হিসেবে হচ্ছে? ওটা ইনস্ট্যান্স ভেরিয়েবল, ওটা ইনস্ট্যান্স ভেরিয়েবল। হিসেবে হচ্ছে এখানে তো যেটা লিখছে স্ট্যাটিক ভেরিয়েবল অর দিয়ে ক্লাস ভেরিয়েবল লিখছে। ক্লাস ভেরিয়েবলটা কি স্ট্যাটিক? হুম হুম। তুমি যদি ধর ক্লাস ভেরিয়েবল লিখছি ক্লাস ভেরিয়েবল তো ওটা কি আলটিমেটলি স্ট্যাটিক হয়ে যাচ্ছে? ক্লাস ভেরিয়েবল মানে কি বলতো? যেটাকে তুই ক্লাসের থ্রুতে কল করতে পারিস। হ্যাঁ তো স্ট্যাটিকটাই একমাত্র তুই ক্লাসের থ্রুতে কল করতে পারিস, বাকি তো পারিস না কিছু। বাকিগুলোকে ডাকতে হলে তোকে অবজেক্ট বানিয়ে কল মারতে হয়। হ্যাঁ Clear? তুই ধর ক্লাসের মধ্যে কোনো একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলি, যেখানে তুই স্ট্যাটিকটা লিখলি না, হ্যাঁ সে ওটা তো ক্লাস ভেরিয়েবলই না, ওটা তো ইনস্ট্যান্স ভেরিয়েবল। হিসেবে ভেরিয়েবল ওটা বলছি। আমার ফার্স্টে দেখলাম না, সে তিনটে ছিল মনে আছে এখানে ওই আমি হিসেবে ওই গেল, তো উপরে চলে গেছে। এই যে দেখ, স্ট্যাটিক ব্র্যাকেটে ক্লাস ভেরিয়েবল দেখা আছে, ঠিক আছে? স্ট্যাটিক ব্র্যাকেটে ক্লাস মানে যেটা উল্লেখ করতে মানে স্ট্যাটিক বা ক্লাস ভেরিয়েবল যে কোনো একটা বললেই হবে। আলটিমেট স্ট্যাটিক ক্লাস তো আলাদা আমি বলেছি আমরা হচ্ছে আমার বলা হচ্ছে না, ঠিক আছে। স্ট্যাটিক ক্লাস দুটো আলাদা তো স্ট্যাটিক আর যেমন ক্লাস, আমি স্ট্যাটিক স্ট্যাটিক যখন লিখছি সে স্ট্যাটিক হচ্ছে না ক্লাস এটা এই ভ্যাল দিয়েছে না বুঝে যাচ্ছে স্ট্যাটিক স্ট্যাটিক ভেরিয়েবলটা ক্লাসের ভেরিয়েবল। হ্যাঁ তো স্ট্যাটিক ভেরিয়েবল और ক্লাস ভেরিয়েবল, অরটা না লিখে ব্র্যাকেটে লিখে দিয়েছে ক্লাসটা আমি, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলে ডিফারেন্সিয়েট বিটুইন আ নেস্টেড ক্লাস অ্যান্ড ইনার ক্লাস? এটা জানিস তোরা অলরেডি, এটা বলছে। আচ্ছা, তারপর বলছে এক্সপ্লেন হাউ অবজেক্টস ক্যান বি ইউজ অ্যাজ প্যারামিটারস এন্ড রিটার্ন ফ্রম মেথড। কোড আছে একটা, ঠিক আছে?
আচ্ছা কি আছে এখানে দেখ, কোয়েশ্চেনটা ছিল হচ্ছে হাউ অবজেক্টস ক্যান বি ইউজ অ্যাজ প্যারামিটার্স অ্যান্ড রিটার্ন ফর মেথড, মানে আমি অবজেক্টকে প্যারামিটার হিসেবে পাস করে আমি করতে পারি, ঠিক আছে। তো আমার এখানে দুটো একটা ক্লাস আছে, ক্লাস পয়েন্ট বলে কিছু রয়েছে, আর ক্লাস জিওমেট্রি হেল্পার রয়েছে একটা, ঠিক আছে। আরেকটা রয়েছে, এটা হচ্ছে ক্লাস জিওমেট্রি ড্রিম, এর মধ্যে আমার মেইন ফাংশনটা রয়েছে। এবার দেখ এখানে আমি স্টার্ট পয়েন্ট আর এন্ড পয়েন্ট নামে দুটো অবজেক্ট রয়েছে, আর জিওমেট্রি হেল্পার একটা অবজেক্ট রয়েছে, ঠিক আছে। তিনটা অবজেক্ট রয়েছে, এগুলো প্রিন্ট হচ্ছে। এবার হেল্পার একটা অবজেক্ট ছিল, হেল্পার অবজেক্ট জিওমেট্রি হেল্পারের ক্লাসে। এবার আমি জিওমেট্রি হেল্পার ক্লাসটার মুভ পয়েন্ট বলে একটা ফাংশন রয়েছে। এই ফাংশনের প্যারামিটার কি কি পাস হচ্ছে দেখ, একটা হচ্ছে পি পি পয়েন্ট, পয়েন্ট ইটসেলফ একটা ক্লাস, তারপরে দুটো ভেরিয়েবল আছে ইন্টিজার আর একটা ইন্টিজার, দুটো ইন্টিজার আছে। এর পয়েন্ট যদি ইটসেলফ একটা ক্লাস হয়, তাহলে এই যখন মুভ পয়েন্টকে যখন কল করা হবে তখন কি করা হচ্ছে দেখি আমরা। আমার এখানে তো পাচ্ছি যখন মুভ পয়েন্টকে কল করা হচ্ছে তখন এই স্টার্ট পয়েন্ট এই অবজেক্টটাকে এর মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে, ঠিক আছে। তখন স্টার্ট পয়েন্ট অবজেক্টটাকে এর মধ্যে দিয়ে পাঠানো হচ্ছে, ডাউট আছে কোনো? তার মানে দেখ এখানে এই অবজেক্টটাকে অ্যাজ আ প্যারামিটার আমি সেন্ড করছি। যখনই আমি অবজেক্টটাকে অ্যাজ আ প্যারামিটার সেন্ড করছি তখন কি হচ্ছে, পিঠে ব্যথা করছে। তখন কি হচ্ছে, তখন এই মেথডের মধ্যে ওই অবজেক্টটাকে রিসিভ করা হচ্ছে, ক্লিয়ার? এবার এখানে যদি এই ক্রিয়েট মিড পয়েন্ট ফাংশনটাকেও চেক করিস, দেখতে পাবি এই ফাংশনটা একটা নতুন অবজেক্ট রিটার্ন করছে, ঠিক আছে। হুম। এই ফাংশনটা একটা নতুন অবজেক্ট রিটার্ন করছে। হ্যাঁ। এখানটাতে রিটার্ন নিউ পয়েন্ট, দেখ নিউ পয়েন্ট মানে আমি ইনস্ট্যান্টলি পয়েন্ট ক্লাসের একটা অবজেক্ট বানাচ্ছি। হ্যাঁ। অবজেক্টটা বানানোর সময় এই দুটো ভেরিয়েবলকে পাস করছি। যদি আমি অবজেক্ট বানানোর সময়তেই দুটো ভেরিয়েবলকে পাস করি তাহলে নিশ্চয়ই পয়েন্ট ক্লাসে একটা কনস্ট্রাক্টর আছে যে দুটো ভেরিয়েবলকে নিয়ে নিচ্ছে। মানে এখানকার মেইন গল্পটা হচ্ছে এইটা বোঝানো যে আমি কি করতে পারি, আমি একটা অবজেক্টকে একটা ফাংশনের মধ্যে অ্যাজ আ প্যারামিটার পাস করতে পারি, আবার ওই ফাংশনটা যেটা রিটার্ন করবে, এখানে রিটার্ন একটা অবজেক্ট করছে। এই জন্য দেখ যেহেতু এই ফাংশনটা এই ক্রিয়েট মিড পয়েন্ট ফাংশনটা একটা অবজেক্টকে রিটার্ন করছে, এই জন্য ওর ডেটা টাইপটা কিন্তু সে ক্লাসের নাম দেওয়া রয়েছে। স্যার আর 34 লাইনটাতে এই হিরো আসছে কেন? রেড লাইন ওটা ফাইলের নামটা, ওটার নাম সেম নাম লাগে।
তোদের ক্লিয়ার? হ্যাঁ স্যার। Okay. আচ্ছা, আচ্ছা, বলছে হোয়াট ইজ জাভা মানে ভার্চুয়াল মেশিন, অ্যান্ড এটা হচ্ছে কি করে এটাকে প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বানায়। স্যার লাস্ট লাইনটা বলে দাও। বলছে কি যে JVM is a part of the Java runtime environment that executes Java bytecode. When you compile a .java file, compiler converts it into .class bytecode, not machine specific code. The the JVM interprets this bytecode and executes it on any platform, সেটা উইন্ডোজ হতে পারে, লিনাক্স হতে পারে, ম্যাকও হতে পারে, মেকিং দ্য জাভা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। স্যার লাস্ট লাইনটা বলে দাও। মানে কিছু না, বেসিক্যালি কম্পাইল যখন হচ্ছে না, তখন হচ্ছে কম্পাইলার এটাকে যে বাইট কোডে চেঞ্জ করে না, সে বাইট কোডটা কোনো মেশিন স্পেসিফিক হয় না। এজন্য ওই জেভিএম কি করে, জেভিএম বাইট কোডটাকে যে কোনো জায়গাতেই হচ্ছে তোর এক্সিকিউট করতে পারে, মানে যে কোনো প্ল্যাটফর্ম এক্সিকিউট করতে পারে। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলেছে, মেকিং প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলছে। আচ্ছা, এরা বলছে হাউ ইজ গার্বেজ কালেকশন ডান ইন জাভা। বলছে জাভা হ্যাজ অ্যান অটোমেটিক গার্বেজ কালেক্টর that frees memory by destroying unused objects. When there are no active references to an object, JVM automatically reclaims that memory. We can request this garbage collector using system.gc. এটাকে যদি ইউজ করিস তাহলে গার্বেজ কালেক্টর স্টার্ট হয়ে যায় এবং সে প্রয়োজন মতো যে অবজেক্টগুলো লাগছে না সেগুলো ডিস্ট্রয় করে দিতে পারে। এটা কখন কিভাবে অ্যাকচুয়ালি আমরা ইউজ করি না, ঠিক আছে। আর এগুলো তখন ইউজ করি ধর তুই ধর তোর একটা প্রজেক্টে অনেক জাভা ফাইল ইউজ হচ্ছে, ঠিক আছে। তা তুই দেখছিস কোন একটা কারণে একটা অবজেক্ট বানিয়েছিলিস, অবজেক্টটা লাস্ট ইউজ হয়েছিল 100 নম্বর লাইনে, পুরো ফাইলটাই হয়তো 5000 লাইনের ফাইল। তুই দেখছিস যে ওই অবজেক্টটা আর লাগছে না থ্রু অফ দ্য কোড, হ্যাঁ তখন ওটাকে রিমুভ করে দিতে পারিস। ওই আপনি একটা ইয়ে করছিলেন না, ওই আগের পড়াচ্ছিলেন যেটা অ্যাকচুয়ালি এই জিনিসটা টু বি অনেস্ট এই গার্বেজ কালেক্টরটা ওরকমভাবে ইউজ করা হয় না, আর ইউজ করা ওকে লাস্টেই করে। আর যেটা বলছি অটোমেটিক গার্বেজ কালেক্টর আছে, ওটা তাহলে কি হলো যেটা অটোমেটিক কাজ জন্য যে মানে সিস্টেম জিসি লিখলাম এটা ফোর্সফুলি ফোর্সফুল, যেটা অটোমেটিক আছে ওটা চলতে পারে না, চলতে পারে, ঠিক আছে। একই কাজ করো, চলতে পারে না। আচ্ছা, এবার বলছে শীত গাড়ির উপর why Java is not fully object oriented programming language. হ্যাঁ, Java is not 100% object oriented programming language because it uses the primitive data types like integer, character, boolean, etc. that are not objects. Everything in a fully object oriented programming language must be an object, like in Smalltalk. Smalltalk বলে একটা অ্যাপ্লিকেশন আছে, একটা আছে তোর কি ল্যাঙ্গুয়েজ আছে যেখানে হচ্ছে ওইগুলো হয়, ঠিক আছে।
মানে যেটা ফুলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। মানে প্রিমিটিভের সময় তো কোনো ক্লাস লাগছিল না, রাইট? আমরা দেখলাম যে প্রিমিটিভ ডেটা টাইপ আর নন প্রিমিটিভ ডেটা টাইপ। ক্লাস লাগছে। তো প্রিমিটিভ ডেটা টাইপ সাপোর্ট করে বলেই যাওয়া হচ্ছে ফুলি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়, ঠিক আছে? However, Java provide ওই র্যাপার ক্লাসের, র্যাপার ক্লাসেস মানে হচ্ছে ইন্টিজার, ক্যারেক্টার, বুলিয়ান এদের র্যাপার ক্লাস হয়। র্যাপার ক্লাস মানে হচ্ছে ইন্টিজারকে তুই তখন নর্মালি ইন্ট এই করে 10 না লিখে ইন্টিজার আলাদা ক্লাস হয়, ওই ক্লাসের থ্রুতে অবজেক্ট বানিয়ে ইউজ করতে পারিস। ইন্টিজার আলাদা ক্লাস হয়, ওটা কি হয়? ওটাই র্যাপার ক্লাস বলে যাওয়াতে। ক্লাসে কিছু হয় না, ওই ক্লাসটাকে ইউজ করে অবজেক্ট মানে একটা ইন্টিজার ভেরিয়েবল বানানো হয়। ওটা পার্টিকুলার ইন্টিজারের জন্যই হয়। মানে তুই ইন্ট এ করে 10 না লিখে র্যাপার ক্লাসটা ইউজ করে লিখলি, তোর লাভ কিছু ফালতু ঝামেলা, কিন্তু তোর ওটা নন প্রিমিটিভ। আচ্ছা, লোকাল আর ইনস্ট্যান্স ভেরিয়েবলের ডিফারেন্সটা পড়ে বল, ডাউট আছে কিনা? Instance value has default value. As a default value, instance default value instance has default value. ইনস্ট্যান্সে ডিফল্ট ভ্যালু 0 হয়। আর মানে তুই যদি what is the default value of an instance variable in Java? Is 0 for integer types. for integer type 0 এটা and 0.0 for ফ্লোটিং, বেসিক্যালি 0 দিয়ে হবে, ঠিক আছে? আর যদি আচ্ছা যদি বুলিয়ান হয় তাহলে হচ্ছে ফলস হবে। false হলে false লিখতে if লিখবো আমি এখানে। বুলিয়ান মানে ট্রু লেখে নাহলে ফলস থাকে, ঠিক আছে? আচ্ছা, ডাউট আছে কোনো এখানে? না স্যার। আচ্ছা, আচ্ছা এবার আসছে কনসেপ্ট অফ মিউটেবল অ্যান্ড ইমিউটেবল স্ট্রিংস। মিউটেবল স্ট্রিং কি বলছে? ওয়ান্স আ স্ট্রিং অবজেক্ট ইজ ক্রিয়েটেড ইটস ভ্যালু ক্যানট বি চেঞ্জড। When you modify a string, a new object is created, ঠিক আছে? এটা হচ্ছে ইমিউটেবল স্ট্রিং। আর মিউটেবল স্ট্রিং কি বলছে? স্ট্রিং বাফার অ্যান্ড স্ট্রিং বিল্ডার ক্লাসেস ক্রিয়েট মডিফাইড স্ট্রিংস। মানে তুই যদি এখন স্ট্রিংগুলোকে স্ট্রিং বাফার বা স্ট্রিং বিল্ডার ক্লাস দিয়ে বানাস, তাহলে তুই সেগুলোকে পরে মডিফাই করতে পারবি, ঠিক আছে? ফর এক্সাম্পল এখানে দেখতে পাচ্ছিস s1 একটা স্ট্রিং রয়েছে, s1 ডট কনক্যাট বলে ওয়ার্ল্ডকে লাগিয়ে দিলি, তুই s1কে প্রিন্ট করাচ্ছিস। এখানে কিন্তু s1টা হ্যালো ওয়ার্ল্ড হয়ে যাবে না, ও হ্যালোই থাকবে, ঠিক আছে? তুই যদি এখানে লিখতিস যে ধর এই সেকেন্ড লাইনটা, যেটা আমি এখানে কাজটা এখানে ধরে আছি, এই সেকেন্ড লাইনে তুই যদি লিখতিস যে
স্ট্রিং s2 ইকুয়াল টু s1 ডট কনক্যাট ব্র্যাকেটে ওয়ার্ল্ড, তখন s2টা হয়ে যেত হ্যালো ওয়ার্ল্ড, কিন্তু s1টা ইটসেলফ কোনো চেঞ্জ কিন্তু হতো না। এই জন্য তাই যখন s1টা নর্মালি প্রিন্ট করিয়েছে তখন বলছে আউটপুটে হ্যালোই আসবে। ক্লিয়ার? আচ্ছা, এবার তুই যদি স্ট্রিংটাকে স্ট্রিং বাফার দিয়ে বানাস, কনক্যাট মানে কনক্যাট বানাতে জুড়ে দেওয়া, মানে পাশাপাশি জুড়ে দেওয়া। আচ্ছা, এবার তুই যদি কনক্যাটের জায়গায় প্লাসও ইউজ করা যায়, ঠিক আছে। আচ্ছা, স্ট্রিং বাফার ক্লাস দিয়ে তুই যদি এখন স্ট্রিং বানাস, তো ধর এখন স্ট্রিং বাফার ক্লাস দিয়ে তুই একটা স্ট্রিং বানিয়েছিস এসবি, যেইটার মধ্যে অ্যাজ আ ভ্যালু তুই হেলোকে স্টোর করিয়েছিস, ঠিক আছে। তার মানে এখন এসবিতে কি আছে, হ্যালো আছে। এবার তুই লিখলি এসবি ডট অ্যাপেন্ড, তাহলে ইনভাইট করার মধ্যে স্পেস দিয়ে ওয়ার্ল্ড রয়েছে, তাহলে কি হবে, এখানে এসবিতেই হ্যালো ওয়ার্ল্ড চলে আসবে, আউটপুটটা দেখ হ্যালো ওয়ার্ল্ড আসবে, এটা চেঞ্জ হয়ে গেছে বেসিক্যালি। তো নর্মালি হচ্ছে ইমিউটেবল, কিন্তু স্ট্রিং বাফার বা স্ট্রিং বিল্ডার দিয়ে ক্লাস দিয়ে বানালে সেটা মিউটেবল হয়ে যায়। আর মিউটেবল মানে মডিফাই করা যায়, ঠিক আছে। স্ট্রিং বাফার এসডি ইকুয়াল টু নিউ স্ট্রিং বাফার, এটা একটা অ্যারে এন্ড অবজেক্ট বানালাম কি ওটা অবজেক্ট বানিয়েছি আমি, রাইট। object বানালাম। বাট আমরা অবজেক্ট বানাই না, আমরা নর্মালি করি একটা ভেরিয়েবল বানিয়ে অন্য তুলে দিই। এটা কিভাবে করে এটা করা যায়? এটা করা যায়। আচ্ছা, এবার তোর ওই আমাদের স্ট্রিং এর ফাংশনস গুলো আছে, ঠিক আছে, এগুলো আমি বলছি না, ওরা জানিস অলরেডি তোরা। কমন লাইন আর্গুমেন্ট মানে বুঝিস তো? কমন লাইন আর্গুমেন্ট মানে বুঝিস? কমন লাইন আর্গুমেন্ট মানে হচ্ছে, ধর আমি একটা জাভা কোড বা যে কোনো কোড, জাভা বল, সি প্লাস প্লাস বল, পাইথন বল, আমি চাইছি ওই ধর এই সমস্ত কোডগুলোকে আমি ভিএস কোডে চালাবো না, ভিএস কোডের জায়গায় আমি টার্মিনাল দিয়ে রান করাবো। এসকিউএল থেকে টার্মিনাল রান করা যায়। হ্যাঁ, মানে ডিরেক্ট টার্মিনাল দিয়ে রান করাবো, কমেন্ট প্রম্পট খুলে, কিভাবে ঠিক আছে। সিএমডি দিয়ে এখান থেকে, সিএমডি দিয়ে রান করবো? এখান দিয়ে, ঠিক আছে। তখন যদি রান করে এখান দিয়ে আমি, এখানে ফাইলের নামটা থেকে এটা লিখতে হয় জানো, ঠিক আছে, চলে কি করা না, ঠিক আছে। আচ্ছা, যদি করানো হয়, যদি কেউ করতে চায় কোনো কোনো কারণে, তখন আমি যে ইনপুটটা দেবো তখন তো আমি কমন লাইনে ইনপুটটা দেবো, রাইট। ওই যে ইনপুট হবে সেটা কমন লাইন অ্যাড করে দেবো। মানে সিএমটির মতো ইনপুটটা দেবো আমি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে যদি রান ওখান থেকে করাই, তখন ওইগুলোকে নেওয়ার জন্যে কমন লাইন আর্গুমেন্টের মধ্যে দিয়ে ওগুলোকে পাস করতে হয় একটা অ্যারে ফরম্যাটে। ওকে। এই জন্য দেখবি ওই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন বলে আমরা একটা ব্র্যাকেটে স্ট্রিং আর্কস লিখতাম না, হ্যাঁ। ওটাই সেই অ্যারেটা যেটার মধ্যে সিএমডির মধ্যে দেওয়া ইউজারের ভ্যালুগুলো চলে আসবে। ক্লিয়ার? ঠিক আছে। আমি করে আসছি। মানে ধর এই কোডটা আছে, হ্যাঁ। এই কোডটা বুঝতে কোনো প্রবলেম থাকে বল, সেটা বলছি। এখানে দেখ প্রিন্ট কি করে, এইটা কিন্তু সবসময় লিখতাম আমরা অলরেডি। হ্যাঁ। এখানে প্রিন্ট কে করিয়েছে, প্রিন্ট লিখেছে ফার্স্ট আর্ক বলে আর্ক 0, তার মানে এই যে আর্ক 0 মানে এই যে আর্কস নামে যে অ্যাডটা রয়েছে এর মধ্যে নিশ্চয়ই কিছু ভ্যালুস এসছে, হ্যাঁ। সেইখান থেকে 0 তে ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট হয়ে গেছে। হ্যাঁ। ক্লিয়ার? তাহলে আর্কস অ্যাডের মধ্যে কিছু ভ্যালু এসছে, সেইখান থেকে 0 তে ইন্ডেক্সের ভ্যালুটা প্রিন্ট হয়ে গেছে, হ্যাঁ। এটা আমাদের ক্লিয়ার। হ্যাঁ। এর মধ্যে ভ্যালু আসলো কোত্থেকে, এর মধ্যে ভ্যালু আসলো কোত্থেকে? তো বেসিক্যালি যখন তুই কমান্ড লাইন দিয়ে কোনো কোডকে রান করাবি, তখন তুই যে ইনপুটগুলো দিবি সেই ইনপুটটা হচ্ছে এখানে এই অ্যাডের মধ্যে এসে স্টোর হবে।
তারপরে ওগুলোকে ইউজ করতে গেলে অ্যারেটার রেসপেক্টে ধর arg 0 arg 1 arg 2 এরকম ইন্ডেক্সেস থেকে ইউজ করতে হবে। তো ধর এখানে কমেন্ট লাইনে তুই রাহুল দিয়েছিলিস, ইনপুটে রাহুল দিয়েছিলিস, তাহলে অ্যারেটার মধ্যে একটা ইনপুট এসছে রাহুল, তাহলে অ্যারেটার 0 ইন্ডেক্সে স্টোর আছে। এই জন্য যখন এটা প্রিন্ট করানো হচ্ছে arg 0, তখন রাহুল প্রিন্ট হয়ে গেছে। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে আমি কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম, তাহলে আমি ইয়েস বলবো। আর যদি কেউ জিজ্ঞেস করে জাভা ইজ এ ফুলি অবজেক্ট ওরিয়েন্টেড তাহলে নো হ্যাঁ, বল। হ্যাঁ। because Java have Java has a primitive values like character, integer. এবার হচ্ছে বলছে বেসিস অফ ইনপুট জাভা প্রোভাইড সেভারাল ক্লাসেস ফর ইনপুট আউটপুট। একটা হচ্ছে উইল ডিসকাস কিবোর্ড ইনপুট, তাই না? কি বলছে দেখ, বলছে আমি ইনপুট নিতে পারি বাফার রিডারকে ইউজ করে, না ইউজ হয় না, ঠিক আছে, এগুলো সিলেবাস আছে বলে জাস্ট তুলে দিচ্ছি এখানে। বাফার রিডারকে ইউজ করে আমি ইনপুট নিতে পারি। বাফার রিডারকে ইউজ করে বাফার রিডার ক্লাসটা লিখতে হবে, বিআর অবজেক্টের নাম, দেন বাফার রিডার ক্লাসের নাম, দেন ব্র্যাকেটের মধ্যে নিউ স্ট্রিম রিডার এরকম ভাবে লিখতে হয়, ঠিক আছে? করে এবার তুই যা যা ইনপুট নিস সেটা বিআর ডট বলে লিখতে হচ্ছে। মানে স্ক্যানারের জায়গায় আমরা বাফার রিডারকে ইউজ করে নিতে পারি ইনপুটে, ঠিক আছে? আর স্ক্যানার ক্লাস তো আমরা ইউজ করি অ্যাকচুয়ালি, এখানে নতুন কিছু নেই। তাহলে আমি ইনপুট নিতে পারি, একটা হচ্ছে স্ক্যানার ক্লাসকে ইউজ করে, একটা হচ্ছে বাফার রিডার ক্লাসকে ইউজ করে, ঠিক আছে? স্ক্যানার, স্ক্যানারটাই করে। এখানে ডিফারেন্সটা পড়ে না, লাস্টেটা বুঝতে পারবি না, বাকিগুলো পড়ে না। String builder. String. Java not land মানে প্যাকেজের নাম এটা। আর স্যার থ্রেডটা কি বুঝলেন? লাস্টটা বাদে বল, লাস্টটা বুঝতে পারবি না, বললাম তো। হ্যাঁ ওই তো থ্রেড সেফটিটা। ও, ওই তো থ্রেড রিডার জিনিস বুঝতে পারবি না, থ্রেড বাদে বল। বুঝলেন? থ্রেড বা লাস্টটা থ্রেডই ছিল অ্যাকচুয়ালি, ওটা বাদে বল। স্লো কেন? স্লো ফর কনস্ট্রাকশন, স্লো ডিউ টু স্লোয়ার আর পারফরম্যান্সটা। স্ট্রিং ব্যাপারটা স্লোয়ার হয় অ্যাকচুয়ালি, এগুলো ইন্টারনাল ব্যাপার আছে, মানে এগুলো তোর মানে কত থিওরিটিক্যাল না জানলে চলবে। আর এটা ইমিউটেবলটা মিউটেবল এটা হচ্ছে ডেটা সেট ভ্যারিয়েবল আর এগুলো ইউজ কম হয় না, বা স্ট্রিং বা স্ট্রিং বলতে যেখানে এক্সাম্পল দেওয়া আছে, তা বলছে ওয়াই আর স্ট্রিংস ইমিউটেবল ইন জাভা। জাভাতে স্ট্রিংটা ইমিউটেবল হয় কেন? Well, string are immutable because once created, their value cannot be changed. So this is done for security. বলছে prevents data tampering, important credentials, URLs, etc. সিকিউরিটির জন্য। ক্যাশিং এর জন্য which JVM stores string in a string constant pool for reuse. আর এটা থ্রেড সেফটির জন্য, মাল্টিপল থ্রেড যাতে সেম অবজেক্টকে ইউজ করতে পারে সেফলি, ঠিক আছে?
আচ্ছা, ডাউট আছে কোনো? এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে, এক্সাম্পল ওই আগের এক্সাম্পলটাই বেসিক্যালি। এই যে সেকেন্ড দেখ, এস টু ইকুয়াল টু এস ওয়ান ছিল তো, হ্যাঁ তারপরে করা হলো এস ওয়ান ইকুয়াল টু এস ওয়ান ডট কনক্যাট রক্স, ঠিক আছে? তো প্রিন্ট এস টু এস টু যদি প্রিন্ট করা হয় তাহলে কিন্তু ও এখনো যাবে আউটপুট দিচ্ছে। এস ওয়ান চেঞ্জ হয়ে গেছে বলে ও চেঞ্জ করেনি, কেন ওটাই তো তোর ইমিউটেবল বলছে, ঠিক আছে? আচ্ছা, কম্পেয়ার টু ফাংশন অলরেডি জানিস। হাউ টু কনভার্ট আ স্ট্রিং টু আ ক্যারেক্টার অ্যারে। তো টু ক্যার অ্যারে বলে একটা তোর ইয়ে আছে, ফাংশন আছে, ওটাতে করতে পারিস, ঠিক আছে? আচ্ছা, এক্সপ্লেন অ্যাপেন্ড অ্যান্ড ইনসার্ট মেথডস অফ স্ট্রিং বাফার। তো অ্যাপেন্ড একটা ফাংশন আছে যার মধ্যে একটা স্ট্রিংকে পাস করলে কি বলছে, যে অ্যাডস দ্য গিভেন স্ট্রিং অ্যাট দ্য এন্ড অফ দ্য কারেন্ট সিকুয়েন্স। এটা ক্লিয়ার? স্কিল অ্যাড করার জন্য শুধু। বলছে হ্যাঁ, কারেন্ট সিকোয়েন্সের লাস্টে তুই যদি কোনোটা, মানে তুই বলছে একটা একটা কারেন্ট সিকোয়েন্সের লাস্টে তুই একটা পার্টিকুলার স্ট্রিংকে অ্যাড করতে চাইলে তখন অ্যাপেন্ড ফাংশনটা ইউজ করতে পারিস, ঠিক আছে? ফর এক্সাম্পল ধর, এক্সাম্পলটা দেখ, স্ট্রিং বাফার দিয়ে তুই একটা অবজেক্ট বানিয়েছিস এসবি, যার মধ্যে ভ্যালু শুরু করেছিস হচ্ছে হ্যালো। হুম, তাহলে হ্যালো ভ্যালুটা এসবির মধ্যে স্টোর আছে, হ্যালো ভ্যালুটা এসবির মধ্যে স্টোর আছে। হুম, এবার তুই কি করলি, তৈরি করলি হচ্ছে এসবি ডট অ্যাপেন্ড জাভা, তখন কি হবে, এই হ্যালোর পর জাভাটা অ্যাড হয়ে যাবে, দেখ হ্যালো জাভা হয়ে গেছে। তুই তাহলে লিখলি এসবি ডট ইনসার্ট বলে 6 ওয়ার্ল্ড, তার মানে এখন তো হ্যালো হ্যালো জাভা অলরেডি রয়েছে, রাইট? 6 নম্বর ইন্ডেক্স থেকে ওয়ার্ল্ড ঢুকে যাবে, দেখ মাঝখানটা ওয়ার্ল্ড ঢুকে গেছে। আর স্পেসিং গুলো পুরো 1 2 3 4 5 স্পেসিং করতে হবে দেখবে না লিখতে হবে। এই জিরো না না, কোথায় নিয়ে জায়গা দিচ্ছে? হ্যালো স্পেস তারপর ওয়ার্ড দিচ্ছে 6 নম্বর লাইন থেকে হিসাবে। এ ধর এখানে এরকম ছিল তো, 0 1 2 3 4 ও 5, জিরো জিরোতে স্টার্ট হচ্ছে। ইন্ডেক্স ওকে, ঠিক আছে, স্টার্ট, হ্যাঁ, ঠিক আছে। দেন 6 নম্বর থেকে ওয়ার্ল্ড চলে এসছে। তো ওয়ার্ল্ডের পর একটা স্পেস আছে এখানে দেওয়া অলরেডি, ও যেটা ওখানে ছোট স্পেস দিয়েছে, ছোট হ্যাঁ স্পেস আছে, ও ওকে ঠিক আছে? বুঝেছি। এই স্পেসটা আছে বলে এখানে স্পেস, মাঝখানে স্পেসটা আছে। ইভেন দেখ যাওয়ার আগে একটা স্পেস আছে এখানে, হ্যাঁ হ্যাঁ এখানে গ্যাপ আছে এখানে, দেখেছিস? হ্যাঁ তো এই জন্য এই যাওয়ার আগে একটা গ্যাপ এসছে, হ্যাঁ ক্লিয়ার? ওকে ঠিক আছে। আচ্ছা, বলছে হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং স্ট্রিং বাফার ওভার স্ট্রিং, তারপর ইজ মিউটেবল। meaning it can modify the same object without creating new ones, making it memory efficient and faster for repeated modifications. Example, string s high রয়েছে, ঠিক আছে? তারপরে বলছে হাউ টু টেক ইউজার ইনপুট ইউজিং বাফার রিডার অ্যান্ড স্ক্যানার। বাফার রিডার স্ক্যানারকে ইউজ করে ইউজার ইনপুট নেবো কি করে? তো বাফার রিডার জন্য দেওয়া রয়েছে বিআর ডট রিড লাইন ফাংশনটা, আর স্ক্যানারের জন্য হচ্ছে নেক্সট ইন ফাংশনটা, ঠিক আছে? যে explain the concept of commonal argument in Java. The commonal argument are values passed to the main method during program execution. They are stored in string array, string args array. যেটা বললাম আমি, মনে আছে যে পাঠানো হবে, এটা এর মধ্যে গিয়ে স্টোর হবে। এটা না দুবার হয়ে গেছে মনে হয় না, এটা দুবার চলে এসেছে। যাই হোক, ডাউট আছে কোনো? সেম জিনিসটা রয়েছে। ওই রাহুল হয়েছে না, রাহুল চলেছে, দেখ ফার্স্ট আর্গুমেন্ট করে। Difference between equals and equality operators.
ইকুয়ালস ফাংশনটা হচ্ছে দুটো কম্পেয়ার করে ভ্যালুটা সেম কিনা চেক করে ইকুয়ালস, আর ডাবল ইকুয়াল টু হচ্ছে বেসিক্যালি রেফারেন্স দুটো সেম কিনা চেক করে। এটা আমি বলেছিলাম স্ট্রিং পড়ানোর সময়। এই জন্য আমি বলেছিলাম ফাইনালি দেখবি যে স্ট্রিং এর সময় যদি চেক করতে হয় তখন কিন্তু ডাবল ইকুয়াল টু জায়গায় ডট ইকুয়ালস ফাংশনটা ইউজ করবি। ঠিক আছে, এখানে এক্সাম্পল রয়েছে ধর স্ট্রিং S1 আছে একটা হ্যালো, আর S2 আছে হ্যালো। আমি যদি চেক করি এরকম ভাবে তাহলে ট্রু আসবে, কারণ দুটোর মধ্যে সেম আছে। কিন্তু যদি এখন S1 ইকুয়াল টু S2 চেক করি তাহলে ফলস আসবে, কারণ দুটো অবজেক্ট ডিফারেন্ট তাই। ডাবল ইকুয়াল টু হচ্ছে অবজেক্টের জায়গা ওয়াইজ চেক করে, ঠিক আছে? ওখানে এক্স মানে এখানে এস টু দুটো ডিফারেন্ট হবে। হ্যাঁ, দুটো ডিফারেন্ট আর ওখানে যদি মানে ইকুয়াল দিলাম তাহলে ও মানে চেক ভ্যালুগুলো চেক করলো, এখানে ভ্যালু আছে এখানে ভ্যালু আছে। কত পয়সা পড়ে যাচ্ছে আরে ইয়ে ট্রেনের জন্য এখন, তো খরচা কম হয় না? হ্যাঁ পুরো টাকা যেতে পুরো টাকা আসবে। ব্যাস, আগে তো অনেকটা খরচা হতো। আগে যেতে খরচা হতো 30 ডবল খরচা হতো। ডাবল খরচা হতো, আর তাড়াতাড়ি চলে আসে আমার। হ্যাঁ তাড়াতাড়ি আগে পেতাম বিনা ভয় থাকতো পাবো তো ঠিকঠাক করে সুবিধা হবে। তারপরে এখান থেকে সামনে উঠে যাচ্ছি, বিভিন্ন অনেকে আবার ইয়ে রয়েছে। না, এখন না। বলছে হাউ ক্যান ইউ ট্রিম স্পেসেস ফ্রম আ স্ট্রিং ইন জাভা। আমরা জানি যে স্ট্রিং এর নামটা দিয়ে ডট ট্রিম লিখে দিতে হয়, রাইট? আচ্ছা, বলছে হাউ ক্যান আ জাভা প্রোগ্রাম রিসিভ অ্যান্ড ইউজ কমেন্ট লাইন আর্গুমেন্টস। ঠিক আছে, তো এখানে বেসিক্যালি যখন পাস করা হবে তখন নিশ্চয়ই এই আর্গের মধ্যে পাস করা হয়েছে। তো এবার চেক করতে হবে আর্কস ডট লেন্থ বলে, লেন্থ যদি 0 হয় তাহলে প্রিন্ট করতে হবে নো কমেন্ট লাইন আর্গুমেন্টস ফাউন্ড। ঠিক আছে, এলস বলে প্রিন্ট হচ্ছে এরকমভাবে ইউ আর প্রোভাইডেড বলে আর্কস ডট লেন্থ। ধর ইউজার যদি এখন এটার মধ্যে ধর 5খানা ভ্যালু পাঠালো, তখন আর্কস ডট লেন্থ বললে 5 অ্যান্সার আসবে। ঠিক আছে, আচ্ছা, তুই যদি প্রিন্ট করতে চাস তাহলে হচ্ছে 1 বাই 1 আর্গুমেন্টগুলোকে, আচ্ছা হ্যাঁ আচ্ছা 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 স্টেনর এটা প্রোভাইডেড আর্কস লেন্থ বলছে, ওই লেন্থটা রয়েছে, দেন হচ্ছে তোর আর্গুমেন্টগুলো। এবার কি বলছে তোর, নর্মালি যদি আমি এখন পরপর প্রিন্ট করাই তাহলে হচ্ছে i+1 মানে কি হবে, পরপর ইন্ডেক্সের ভ্যালুগুলো প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, ডাউট আছে কোনো? আচ্ছা, বলছে হোয়াট ইজ অ্যান অল্টারনেটিভ মেথড ফর রিডিং কিবোর্ড ইনপুট ইউজিং বাফার রিডার। এটা রয়েছে না, এটা তো স্কিপও করতে পারিস, এগুলো পরীক্ষা আসবে না, তো কঠিন জিনিস। ঠিক আছে, এটা স্কিপ কর, মানে দেখতে পারিস। মানে কঠিন মানে কি, মানে এরকম টাইপের কোশ্চেন ইউজুয়ালি আসে না।
পরীক্ষা নেওয়া আমি আচ্ছা, তাহলে প্লেসমেন্ট হিসেবে দেখা। প্লেসমেন্টে জিজ্ঞাসা করার নেই সবই, জাস্ট বাদ দিতে পারিস। প্লেসমেন্টে জিজ্ঞাসা করে পরীক্ষাতে আসলেই আসে এগুলো। ঠিক আছে, এবার চলে আসে ইনহেরিটেন্স। প্লেসমেন্ট জিজ্ঞেস করে প্লেসমেন্ট প্লেসমেন্টে কি কোশ্চেন জিজ্ঞেস করে আমাকে যে আমি যদি আমাদের মানে রেজিউমে লিখি যাওয়া তো এখন যেগুলো হচ্ছে সবকটা এই পিরিয়ডটা ভালো করে করতে হবে, পিরিয়ডটা ভালো করে করতে হবে, বললে পারবি। আরো কিছু অ্যাড করতে হবে, আমি বললাম না, আমি দেখবি দিয়েছিলাম যে কল বাই ভ্যালু, মানে কল বাই ভ্যালু সরি, ধরো ওভারলোডিং, ওভার রাইডিং ডিফারেন্স কি, এটার সাথে ওটা ডিফারেন্স কি, ওইগুলোকে ওইগুলোকে এখানে অ্যাড করবি কোয়েশ্চেনগুলোকে। ঠিক আছে, আর যাওয়ার ইয়েগুলো যে মানে পরীক্ষাতে মানে যাওয়ার জন্য বসবো ইয়েতে পরীক্ষা যাওয়া কোড যে সলভ করতে দিয়ে দেয় বুঝতে পারিস। কিরকম দেবে মানে কোনো পরীক্ষা? কোম্পানি তো আগে তো কোড দিয়ে দেবে যেমন ও, কোম্পানির রেসপেক্টটা বলছিস? সেটা জানি আমি। কোম্পানি বলবো আজকাল আমি কোনো পরীক্ষা, তুই বল না কোনো পরীক্ষা দেবো কিনা। পরীক্ষা নেই আমি অ্যাডিশন যেমন ও পাইথনটা ও অ্যাডিশন হুম হুম হুম। আচ্ছা, এবার আছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স কি জিনিস? হুম? কি? ইনহেরিটেন্স মানে কি? কোনো ক্লাস যখন মানে অন্য ক্লাসের মানে হচ্ছে প্রপার্টিস বা যেগুলোকে মানে ফাংশন সেম কপি করে হুম। তার মানে একটার কোনো একটা গুণকে অন্যজন ফলো, যদি মানে ইনহেরিটেন্স করেছি আমরা, রাইট, যে একটার ক্লাসকে অন্য ক্লাসে হুম হুম হুম। প্রপার্টিস তো এরপরে কি হয়েছে যে আহ, এখানে একটা এক্সাম্পল রয়েছে, পেরেন্ট বলে একটা ক্লাস রয়েছে, পেরেন্ট ক্লাসে একটা ফাংশন রয়েছে ডিসপ্লে বলে, এর মধ্যে প্রিন্ট হচ্ছে পেরেন্ট ক্লাস বলে। তো চাইল্ড বলে একটা ক্লাস পেরেন্টকে এক্সটেন্ড করছে, এবার শো ফাংশনটা হচ্ছে প্রিন্ট করাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, এখানে ডিসপ্লে ফাংশন আছে, এখানে এখানে শো ফাংশন আছে। ঠিক আছে, আচ্ছা, আমি চাইল্ড ক্লাসে একটা অবজেক্ট বানাচ্ছি সি নামে, নিউ চাইল্ড বলে। সি ডট ডিসপ্লে বললে ইনহেরিটেড মেথড বেসিক্যালি এটা প্রিন্ট হয়ে যাবে, আমরা জানি প্যারেন্ট ক্লাস। আর সি ডট শো বললে আমাদের চাইল্ড ক্লাস এটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, অ্যাডভান্টেজেস অফ ইনহেরিটেন্স কি আছে? কোড রিউজেবিলিটি বাড়ছে, নো নিড টু রিরাইট এক্সিস্টিং কোড, এক্সটেন্সিবিলিটি বাড়ছে, এক্সিস্টিং কোড ক্যান বি ইজিলি এক্সটেন্ডেড, মেইনটেবিলিটি বাড়ছে, কমন ফাংশনালিটি ইজ সেন্ট্রালাইজড ইন দ্য বেস ক্লাস, পলিমরাইজেশন সাপোর্ট, অনেক কিছু হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো এর কি বলছে, টাইপস অফ ইনহেরিটেন্সের মধ্যে একটা সিঙ্গেল ইনহেরিটেন্স জানি আমরা, একটা ছিল ওখান থেকে একটা তৈরি হলো। মাল্টি লেভেল মানে কি জানি, এ ছিল, এর থেকে বি তৈরি হয়েছিল, বি থেকে সি তৈরি হয়েছিল। হায়ারার্কিক্যাল মানে কি জানি, এখান থেকে ওটা, ওখান থেকে এটা, এরকম ভাবে হচ্ছে। মাল্টিপল ইনহেরিটেন্স মানে কি জানি, দুটো থেকে একটা তৈরি হচ্ছে, কিন্তু মাল্টিপল ইনহেরিটেন্সটা নর্মালি হয় না, ওটা ইন্টারফেসের থ্রুতে করতে হয়, এটা আমরা একদিন দেখেছিলাম ইন্টারফেস। ঠিক, আচ্ছা, কি বলছে নোট, জাভা ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স উইথ ক্লাসেস, ইট সাপোর্টস ইট ইউজিং ইন্টারফেসেস। ও ওটা ইন্টারফেসের থ্রুতে সাপোর্ট করে, নর্মালি না। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এক্সাম্পল দেওয়া আছে বিভিন্ন টাইপের, তোর কি বলে ইনহেরিটেন্স এক্সাম্পল দেওয়া আছে, দেখে নিবি একবার। মানে এগুলো ছোট ছোট পরীক্ষার জন্য। ঠিক আছে, পরীক্ষার সময় নিশ্চয়ই একদম বড় করে লিখতে যাবেন না, যদি এখন 3 নম্বর বা 2 নম্বরে আসে,
তাই না? তখন ওটুকুর জন্য লেখা হয়েছে এই জিনিসগুলোকে। আচ্ছা, এবার হচ্ছে সুপার আর ফাইনাল কিওয়ার্ডের ইউজ। বলছে সুপার কিওয়ার্ড রেফারিং কেন এটা ইউজ করা হয়? বিকজ রেফারিং টু ইমিডিয়েট প্রেজেন্ট ক্লাস ভেরিয়েবল অর মেথড। আমরা জানি সুপারটা হচ্ছে দিস কিওয়ার্ডটা ইউজ করা হয় বেসিক্যালি ওই ক্লাসের ভেরিয়েবলকে পয়েন্ট করার জন্য দিসকে ইউজ করা হয়। আর আমি যদি চাই যে পেরেন্ট ক্লাসের কোনো একটা কিছুকে রেফার করবো তখন আমি সুপারকে ইউজ করবো। ঠিক আছে, তাহলে সুপারকে ইউজ করা হয় পেরেন্ট ক্লাসের কিছুকে রেফার করার জন্য, আর দিসকে ইউজ করা হয় কারেন্ট ক্লাসে কোনো একটা কিছু রেফার করার জন্য। ডাউট আছে কোনো? আচ্ছা আচ্ছা, তো কি বলছে সুপার কিওয়ার্ড ইউজ ফর রেফারিং টু ইমিডিয়েট পেরেন্ট ক্লাস ভেরিয়েবল অর মেথড আর কলিং দ্য পেরেন্ট ক্লাস কনস্ট্রাক্টর। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে কেউ যদি চায় যে এই যেখানে দেখ সুপার ডট কালারকে কল করেছে, তাহলে সুপার ডট কালার মানে সুপার ক্লাসে কালারকে কল হবে, মানে হোয়াইটকে কল হবে। হোয়াইট দেখ অ্যানিমেলে আছে, মানে আমি এখন ডগ ক্লাসে রয়েছি, ডগ ক্লাসটা সুপার ক্লাসকে অ্যানিমেল, কারণ অ্যানিমেল থেকে হচ্ছে তো ডগ এসেছিল। এবার ডগ ক্লাসের ওই কালার ভেরিয়েবলটাকে যদি ইউজ করতে হয় তখন আমি সুপার ডট কালার লিখবো। আর আমি চাই এই অ্যানিমেল ক্লাসের সরি সরি ভুল বলছি, আমি বললাম ডগ ক্লাস থেকে যদি এখন অ্যানিমেল ক্লাসের কালারকে ইউজ করতে হয় তখন আমি সুপার ডট কালার লিখবো। আর যদি আমি ডগ ক্লাসেরই কালারকে ইউজ করতে চাই তখন আমি দিস ডট কালার লিখবো। সবার মনে আছে জিনিসটা? হুম? আমি বলছি যদি আমি দেখি আমার কাছে আমি এখন যে ক্লাসে রয়েছি, ধর আমি এখন একটা চাইল্ড ক্লাসে রয়েছি, সেই চাইল্ড ক্লাসে এমন একটা ভেরিয়েবল আছে যে ভেরিয়েবলটা আমার পেরেন্ট ক্লাসেও ছিল, তখন পেরেন্ট ক্লাসে ভেরিয়েবলকে পয়েন্ট করার জন্য আমরা সুপার কিওয়ার্ডটাকে ইউজ করব। আর এখনকার চাইল্ড ক্লাসে ভেরিয়েবলকে পয়েন্ট করার জন্য আমরা দিস কিওয়ার্ডটাকে ইউজ করব। সো এখানে যদি আমি চাই যে ডগ ক্লাসেরই কালারকে ইউজ করব তখন আমি শুধু কালার লিখতে পারি, বা আমি দিস ডট কালারও লিখতে পারি। আর আমি যদি চাই যে অ্যানিমেল ক্লাসের কালারটাকে ইউজ করবো তখন হচ্ছে আমাকে সুপার ডট কালার লিখতে হবে। আচ্ছা, সুপার কিওয়ার্ডটা হয় বা সুপার মেথড। সুপার মেথড মানে হচ্ছে অ্যানিমেল ক্লাসের মেথড ইউজ করতে চাইলে তুই তখন সুপার ইউজ করবি। ঠিক আছে? অনেকটা দিচ্ছে এটা, হুম, অনেকগুলো কি দিচ্ছে হ্যাঁ হ্যাঁ, আরো বাড়বে, আমি আর করবো এটাকে। অক্টোবর আজকে 21 পাতা না, সবটা শেষ হবে না। ঠিক আছে, 21 পাতা দিয়ে এসছি, না হাফ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আচ্ছা এবার সুপার কিওয়ার্ডটা হচ্ছে এবার পেরেন্ট ক্লাসে কনস্ট্রাক্টটাকে কল করার জন্য ইউজ করতে পারিস তুই। সুপারকে নর্মালি লিখে দিবি, কনস্ট্রাক্টটা কল হয়ে যাবে, মানে এখানে এই কনস্ট্রাক্টটা কল হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার আছে ফাইনাল কিওয়ার্ড। ফাইনাল কিওয়ার্ড তিনটে জায়গায় ইউজ করা যায়, একটা হচ্ছে ফাইনাল ভেরিয়েবলের জন্য, আর একটা ফাইনাল মেথডের জন্য, আর একটা ফাইনাল ক্লাসের জন্য। আমরা জানি কোনো একটা কিছু যদি ফাইনাল করে দিই তাহলে সেটাকে আর চেঞ্জ করা যায় না। তো তুই যদি এখন ফাইনাল কিওয়ার্ড ফাইনাল ভেরিয়েবল লিখিস তাহলে ওই ভ্যালুটা কনস্ট্যান্ট হয়ে যাবে। তুই যদি ফাইনাল মেথড করিস তাহলে মেথডটাকে আর ওভাররাইড করা যাবে না। আর তুই যদি ক্লাস বানাস তাহলে ওই ক্লাসটাকে ইনহেরিট করা যাবে না। ঠিক আছে, আচ্ছা তোরা শুনছিস তো? হ্যাঁ আচ্ছা, অভিষেক, অন্তরা, হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার এবার আসছে মেথড ওভাররাইডিং। বলছে ওভাররাইডিং মানে আমরা জানি যে when a subclass provides a specific implementation of a method already defined in each superclass, মানে সুপার ক্লাসে এমন একটা মেথড আছে যেই মেথডটা আমার এই এখনকার নতুন ক্লাসেও রয়েছে, তখন সেটা মেথড ওভাররাইডিং হয়ে যাচ্ছে। তো এখানে দেখ অ্যানিমেল ক্লাসে সাউন্ড বলে একটা মেথড রয়েছে, আবার ডগ ক্লাসটা যখন অ্যানিমেলকে এক্সটেন্ড করলো ডগ ক্লাসেও আমি সাউন্ডকে রেখেছি।
ঠিক আছে? তাহলে বেসিক্যালি ইনহেরিটেন্সের থ্রুতে আমার তো সাউন্ড ফাংশনটা ডগ ক্লাসে এসেছিলই, তাও আমি হয়তো সাউন্ডকে রিডিফাইন করেছি। এটাই হচ্ছে মেথড ওভারলোড, ওভার রাইডিং, ঠিক আছে? মানে ওভাররাইড করছে বেসিক্যালি, এটা ছিল সেটাকে আবার চেঞ্জ করছে। আচ্ছা, এরপরে আছে ডায়নামিক মেথড ডিসপ্যাচ। বলছি ইট ইজ আ মেকানিজম বাই উইচ আ কল টু অ্যান ওভাররিডেন মেথড ইজ রিজলভড অ্যাট রান টাইম, নট অ্যাট কম্পাইল টাইম। ঠিক আছে? বেসিক্যালি কি করলো এখানে দেখ, ক্লাস এ ছিল হচ্ছে ভয়েড শো, একটা ফাংশন মেথড ছিল ক্লাস এতে। ক্লাস বিতে বি হচ্ছে এ কে এক্সটেন্ড করলো, এখানেও ভয়েড শো একটা ফাংশন আছে। এবারটা ক্লিয়ার? আচ্ছা, এবারে পাবলিক ক্লাস টেস্ট বলে একটা ক্লাস রয়েছে। এখানে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এবং স্ট্রিং আর্গস লিখে দেখ, এ এ রেফারেন্সে একটা অবজেক্ট বানানো হচ্ছে, কিন্তু বি কে ইউজ করে, মানে এ রেফারেন্সকে ইউজ করে বি এর অবজেক্ট বানানো হচ্ছে। ঠিক আছে? তখন যদি তুই নর্মালি ইয়ে করিস, তখন সেটা হচ্ছে বেসিক্যালি বলছে রান টাইমে এটা বিল্ড করা হয়েছে, কম্পাইল টাইমে নয়। রান টাইম মানে হচ্ছে এ কে দিয়ে এ রেফারেন্সে বি এর অবজেক্ট বানানো হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে রান টাইমে এটাকে সলভ করা হয়েছে, কম্পাইল টাইমে নয়। ক্লিয়ার? এই প্রসেসটা হচ্ছে ডাইনামিক মেথড ডিসপ্যাচ। আচ্ছা, এতটা তোরা একবার দেখ, পিডিএফটা পাঠাচ্ছি আমি, ঠিক আছে? এখন অ্যাবস্ট্রাক্ট ক্লাস শুরু হয়ে যাচ্ছে এবার এখান থেকে। এতটা একবার নিজে দেখ, প্রবলেম থাকলে বল, তারপর আমি নেক্সট বলতে যাচ্ছি আবার।
কটা বাজে? 7:23, 24। স্যার কাজ 24 কি কোম্পানি কাজ 24 কলেজ থেকে এসছি, কলেজ থেকে দেয় আচ্ছা, অনেক খুঁজে পাবো। ইন্টার্নশিপের জন্য হায়ারিং করছে, মানে এলিজিবল হচ্ছে 3rd ইয়ার স্টুডেন্ট। স্যার আমাদের দেশে 3rd ইয়ার হচ্ছে, তো এবার তো মানে ইন্টার্নশিপের জন্য তো মানে 3rd ইয়ারই আছে, ইন্টার্নশিপের জন্য কিরকম মানে কিছু মানে করবো? কিনে লাখের ব্যাপারে অনেকের অবমাননা কিছু হয় না। অনেকে ইস্পাত পাবে না, ইংরেজি সার্চ করে নিচে যাবে আছে এই এটা খুব ঝামেলা। ঠিক কেমন লাখের ব্যাপার, খুব মানে সার্চ করাটা ইটসেলফ টাইম আউট আর আপনি আপনি কেমন ইন্টার্নশিপ করেছেন? করে নিতে। একটা ইন্টার্নশিপ করেননি? একটা করেছিলাম, বাট ওটা তো কি বলবো মনে হয় না, মানে just করতে হবে বলে করা। অ্যাকচুয়ালি এটা ইংরেজি আমি যেটা মনে করি আমি করতে পারি। গিয়ে করেন যে ইন্টার্নশিপ অনলাইন ইন্টার্নশিপ? আমি এটা করেছিলাম, এটা তো বলতে পারিস মানে করেছিলাম মানে কি বলবো, আমি আমি মানে মানে কি বলে আমি করিনি, কারণ ওটা অ্যাকচুয়ালি ছিল না। ইন্টারভিউ ছিল, বাট আমি এটাকে ইন্টারভিউ বলে এটা করে লাভ হয় সেটা বলতে ছিল না। ইভেন আমি এটাকে সিভিতে মেনশন করে ঠিক আছে, কোথাও ওটা অনলাইনেই হয়েছিল। আমি করবো করতে পারিস, তুই কর, তোর উচিত, কারণ তোর তো ইয়ে
কোনো ডিপার্টমেন্ট তোর বড় হবে বাট আমার এখন স্যার মেকানিক্যাল আর সিভিলের অবস্থা আরো খারাপ। ইলেকট্রিক্যাল বলতে যদি নতুন ইনভেনশন হয়, এনার্জি যেমন ব্যাটারি লং লাস্টিং কিছু করে ফুলের ক্ষেত্রে বা গাড়ির ক্ষেত্রে কিছু। ভালো স্যার ব্যাটারির জায়গায় কিছু এমন কিছু আগে না যেটা আর একটু ভালো নতুন এনার্জি কার্বন এমিশন করবে না, আর যেটা খুব ভালো সোর্স হিসেবে এত তুমি কিভাবে এখন লাভে তো হতে হবে না। মানে এখন ব্যাটারি ওই ব্যাটারিতে টাইম বার হচ্ছে, কত কতক্ষণ টিকতে পারবে সেটাই বিষয়ে টিকতে হচ্ছে। ওটা যদি কিছু নতুন হয় আর কি, কিছু নতুন কিছু তাহলে আর ব্যাটারি তৈরি হবে না, যত ইচ্ছে কম্পিউটার ছিল ল্যাপটপ ছিল আর লিমিট নেই। মনে হয় এখন এখন যেটা নর্মাল হচ্ছিল সেটা হচ্ছে মানে রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল মানে ইউরেনিয়াম দিয়ে, কিন্তু ওটা তো মানে হার্মফুল তো। ভাব কিছু কর আমি বলছি এটা দেশে তো কিছু কর তুই না করলে কে করবো দাদা এটা যদি আর আরে এটা মজা করে বলছি বাট আমি বলছি সাড়ে হতে পারি বাট টাইম আউট আমাদের বলে আমাদের করতে বলতে সেমিনার হয়, ওই বাইরে বাইরে তখন যেতে বলে তখন সেমিনার যে ওই রিনিউয়েবল ইয়ে নিয়ে হয়, তো ওখানে মানে হচ্ছে মানে হাইড্রো দিয়ে যেমন হচ্ছে জল মানে জল পড়ছে ওখানে টার্বাইন ঘুরিয়ে, তারপর ওখান দিয়ে যে যে উইন্ড সোলার। আচ্ছা তোরা এটা দেখ, ঠিক আছে? যদি এতটা হয়ে যায় নেক্সটটা দেখ, ডাউট থাকলে আমি বললাম, আমি এটা আসছি 10 মিনিটে। কি হলো কি বলো কোন শুরু করলো আরেকবার করেছো? কালকে খেলা আছে, তো আপনার চলো বসে চলো নামো, মানে সেই দেখো আসবে, হ্যাঁ ওই তিনটে ইয়েতে কলকাতায় বাড়ি চলে গেছে, দাওয়াত করে আসবে।
দিওয়ালিতে কি হয়? বাড়িতে বাড়িতে পুজো হয়, কালী পুজো বড় করে। যেমন পুজো মানে এক বড় করে তোমরা হ্যাঁ এইবার কাজ করো তোমরা দায়িত্ব তুমি নিয়েছো। কি হবে এবার? কিছু খাবেন না, তাহলে জল কেন বিছানা দিয়ে উঠতে পারছেন না। আচ্ছা, কে স্বাদ স্বাদ বল কি খায়? স্বাদ বল কে খায়? আমি এটা তো বুঝতে পারছি না। আমি না দুবল খেয়েছি, ঠিক আছে না, ওটা আমার দোষ ছিল। দুবল ঠিক আছে, আমি ভাবছি যে আমি আসলে তো চাল খেয়ে স্বাদ বল কে খায়? এত বাজে ধরনের অপবাদ, তার মধ্যে অভিশাপ তো হয়ে গেছে। রাগ দিলাম কেন? কেউ করতে পারেনি। শুক্রবার কি খেয়ে কোনো ডিফেন্স খেলে পাথরে বল নেই, ওরা অত কাটতে পারে না। এই শোনো শোনো, কি বলে শোন, সেটজি না বিশাল, বিশাল কি হয়েছে বিশালের? কি বলছে? আরে তুমি সাত গোল তুমি কিছু বললে না, আজ ফার্স্ট হাফে কটা গোল খেয়েছে? তো ফার্স্ট হাফ, আচ্ছা এটা আচ্ছা প্রথমে তিন গোল খাওয়ার পর কি মোটিভেশন পাবে? সবাই ডিফেন্স করতে পারে, খেলবে গোল মার দরকার নেই, সবাই ডিফেন্স খেলতে পারে, গোল মারার কি চাই? এত বাজে অবস্থা, এত বাজে অবস্থা, সিরিয়াসলি আমি শুনে অবাক ছিলাম। গোল আর আমি শুনে পাবো। হ্যাঁ ও সেদিনও ওই লাগে বুঝতে পারলি বলছি তো, যাই কি করেছি বলো,
খারাপ করিনি। 6-7 ব্যাপক টিম আইপিএল ভালো টিম। আমি ছিলাম তো, তাই জন্য মেরে মেরে শুয়ে দিয়ে ওই যখনই সৌম্যকে মেরে না 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 কথাটা না না কথা শোয়ার না, যখন ওকে মারলাম মারপেটে ফাউলটা হলো না, হওয়ার পর ওরা সবাই স্টেবল হয়ে গেছিল, যে জানে যে এ মারবে, এ মেরে খেলছে। তো হচ্ছে ওরা সবাই তখন কার্ডে খেলছিল, বুঝলে কেন মেরেছিলাম? আমি জানতাম অনেক গোল খাবো, পাঁচজন ওরা 8-10 গোল ঢুকিয়ে দেবে। ওরা খেলেছিল না, শঙ্কু একা টেনে গোল মানে পুরো, আমি সিরিয়াস বলছি, শঙ্কু আর ইয়ে যে ক্যাপ্টেন, ক্যাপ্টেন একাই কাটিয়ে ফেলবে, পুরো টিমও লাগবে না, যা খেয়ে আমরা আরামসে গোল মারতে পারতাম। দেয়নি কারণ আমিও বিয়ে করছিলাম, কিন্তু সাধ্য খাওয়া উচিত ছিল এই সিজনে, এত ক্ষুদ্র টিম ছিল ওদের। আর ফাইনাল কি হতেছে? আইটি ফাইনাল তো চাই, এত বাজে হলো কিভাবে? তুমি নামতে পারতে। তোমার কি মানে এত আগে জানলে এত করে হতো? আমি জানলে এত করে হতো না। দায়িত্ব বেশি হতো। আমি ডিফেন্স আগে একটা করে খেলে আমি ডিফেন্স চলে গেছি, এত ভয় লাগে বলতে আর আমি হ্যাঁ শুক্রকে নিচে সবাইকে একদম নিচে খেতে পারতে সৌমিকের বিষয় আমি অভিযোগ করলে কি নিজের প্লেয়ার নিজেকে মারছি, কেন এই মারছি কেন? কবে হবে ম্যাচ? সিরিজ ছেড়ে যাবে, সাড়ে তিনটে যাবে, বলো দেখালাম তাদের হলদিরাম বাস স্টপ না, হলদিরাম থেকে আকাঙ্ক্ষা নামতে হবে, ওখান থেকে 5 মিনিট, হলদিরাম থেকে 10 মিনিট বাস, 10 মিনিট বাস।
তুমি ক্লাস করো একই বই যেটা আমার ছিঁড়ে পাচ্ছি এক বছর বছর ওই যেখানে ক্রিকেট খেলা ওখান থেকে একটু সামনে আসবে আসতে চলে আসছে ভুলে দিয়েছি যাও জানি না কি হবে আমার ইচ্ছাই বলেছি দেখছি তারপর এমনি ফার্স্ট হাফে এসে সব মানে কি সবাই সবাই কথা হচ্ছে ফার্স্ট হাফে কি কিছু হয়নি আচ্ছা কেউ জিজ্ঞেস করেনি অভিধান গেলাম না কাকে বলেছে এমনি এমনি অন্যকে জিজ্ঞেস করে জানি না আসেনি আর এসি ছেলেকে তো মেসেজ শেষ হয়ে যাবে কি বলছে কথা বলছে 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 সবুজকে তোরা মিলি কেন টিভি আরো সবুজই কেন করছে আরো হাসছে স্যার বলছে সব সবুজ মিলতে পারে কি বলছিস তুই সবুজ কি বলবো আমি শুনেছি মানে তুই তুই নাম জানছিস তো সবুজকে আচ্ছা এই রাখছি হ্যাঁ টাকা না খুচরো টাকা ওরা ইউজ করে ফিচার নিয়ে আপনি 100 টাকা জিপি দিচ্ছেন হ্যালো হয়েছে? 500 টাকা দিলাম 100 টাকা জিপি হয়েছে রে পুরোটা দেখা আপনার ফোন নাম্বারটা দিন আমারটা দেখো আমার ফোনটা ঘরে মনে হয় দেখ স্যামসাং এটা ডিসপ্লেটা তো ব্রাইট লাগছে কেন হ্যাঁ ডিসপ্লেটা তো ব্রাইট লাগছে কেন বাইরে তো আমার তো একদম কম না দেখুন না মানে কন্ট্রাস্টটা বেশি লাগছে আমি তো তো ফোনটা বেশ চড়া না আমার তো আবার আই প্রোটেকশন আলাদা আচ্ছা আচ্ছা মানে লাস্টটা বলছিস ক্লাস তো নরমাল কিছুই টাকা না স্যামসাং আলাদা অ্যাপ্লিকেশন নিয়ে থাকে একটা
তোমার ফ্রন্টটা ছোট করো একটু নাকি? ফ্রন্টটা ছোট করো না একটু, ফ্রন্টটা ছোট করো। কি রে, ডাউট আছে এখানে?